জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির ভৌতবিজ্ঞান বিষয়ের রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, এই স্কুলটির প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। ওকে, আর এর আগের কোশ্চেনের আগের যে স্কুলগুলো রয়েছে তার সলিউশন করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক ক্লাসের নিচে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। আর যারা আজকের ক্লাসে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার। ক্লাস 9 তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি, এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আর দেরি না করে আমরা ক্লাসের দিকে যাই। তো প্রথমত সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1-এর দাগের 1.1-এ কি বলছে যে কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক। তো আমরা তো দেখে তো এমন বলতে পারবো না, তো একটু ক্যালকুলেশন করে আমাদের দেখে নিতে হবে। নেক্সট পেজে প্রশ্নটা তুলে ধরেছি, এই যে, তো এখানে একটু দেখে নেব আমরা কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক। তো এ, বি, সি, ডি 4টে অপশান রয়েছে, তো কোনটি আমরা সেটা একটু ক্যালকুলেশন করে দেখে নিই। তো প্রথম অপশানটি দেওয়া রয়েছে 1.7 গ্রাম NH3। ওকে, তো এর জন্য এই NH3 এর আণবিক ভরটি আগে নির্ণয় করতে হবে। আণবিক ভর N এর 14, H-এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, 14 প্লাস 1 3 3, তাহলে আমরা পাচ্ছি 17 গ্রাম। 17 গ্রাম NH3-তে আমরা এখন দেখব যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের প্রশ্নে বলেছে 1.7 গ্রাম NH3-তে অণুর সংখ্যা কত হয়ে যাবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 17 ইন্টু 1.7। পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, 17 17 কেটে গেল, এই নিচের 10 আর উপরে একটু কাটাকাটি হবে, যে 6.022 ইন্টু 10⁻22। কেন করলাম? কারণ 10-এর মাথাতে 23টা শূন্য রয়েছে, আর এখানে 10-এর মাথায় বলছি 1-এর পিঠে 23টা শূন্য, আর এখানে 1-এর পিঠে একটা শূন্য, তাই একটা শূন্য কেটে গেল, তাই উপরে 1 কমে গেল। ওকে, নেক্সট পরবর্তী পেজে আমরা দ্বিতীয় অপশানটি একটু দেখে নেব। তো দ্বিতীয় অপশানটি কী দেওয়া রয়েছে, যে 0.22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমরা করি 0.22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এর জন্য ঠিক আগেরটার মতো কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভর কার্বনের 12, অক্সিজেনের 16, ও এর জন্য দুটো ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি 12 প্লাস 16 দুগুণে 32 সমান পাচ্ছি 44 গ্রাম। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে প্রশ্নে বলেছে 0.22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23 বাই
44 ইন্টু 0.22। তো পয়েন্ট উঠে গেলে নিচে দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই একের পিঠে দুটো সংখ্যা দিয়ে দিলাম। 22 দিয়ে দিলে 22 দুগুণে 44, 2 দিয়ে কাটলে 2 3 6, দশমিক চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। আর 10-এর মানে একের পিঠে উপরে 23টা শূন্য রয়েছে আর নিচে একের পিঠে দুটো শূন্য, তাহলে 23 থেকে 2 কমে যাবে। তাহলে আমরা করতে পারি 3.011 ইন্টু 10⁻21। ওকে, এত নির্ণয় হলো। নেক্সট পরবর্তী যে আমাদের অপশান রয়েছে 1 গ্রাম হাইড্রোজেন। ওকে, এর জন্য আবার একটু আমরা দেখে নেব যে 1 গ্রাম হাইড্রোজেন। ওকে, তাহলে ঠিক একই রকমের H2 এর আণবিক ভর H1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 2 1 2 এত গ্রাম। তাহলে লিখতে পারি 2 গ্রাম H2 এর আণবিক ভর সমান মানে 6.022 ইন্টু 10⁻, আচ্ছা সরি, একটু আণবিক ভর এখানে লিখে দিলাম, অণুর সংখ্যা হবে, অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। 1 মিনিট, আমরা সেগুলো কি ভুল করেছি কিনা একটু দেখে নিই। ওকে, না ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নে এখানে বলেছে 1 গ্রাম H2 এর অণুর সংখ্যা তাহলে কত, যে 6.022 ইন্টু 10⁻23 বাই 2 ইন্টু 1। 2 দিয়ে কাটাকাটি করলে 2 3 6, দশমিক চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। তাহলে 3.011 ইন্টু 10⁻23। ওকে, এখন আরও একটি অপশান বাকি রয়েছে যে 18 গ্রাম H2O। ওকে, এর জন্য আমরা আবার একটু দেখে নেব। যে 18 গ্রাম H2O, তাহলে H2O এর আণবিক ভর H1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O, তার জন্য 16, তো 1 2 2 প্লাস 16, তাহলে আমরা পাচ্ছি 18 গ্রাম। আমরা এখানে ঠিক আগের মতো লিখব, 18 গ্রাম H2O তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে এটাই আমাদের চেয়েছে, এখানে আর কিছুই ক্যালকুলেশানে কিছু নেই। আচ্ছা 1 মিনিট, এটা কি আমরা কিছু ভুল করলাম, তো অপশান দেখে নিই। আচ্ছা, এখানে 1.8 গ্রাম রয়েছে। ওকে, তাহলে এখানে হচ্ছে 1.8 হবে, তাহলে 1.8 গ্রাম H2O তে অণুর সংখ্যা হয়ে যাবে কত, 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 1.8। তো পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য আসছে, 18 18 কেটে গেল, তাহলে ঠিক একই রকমের উপরের একটা 0 কমে যাবে, ইন্টু 10⁻22। এখন আমরা 4টে অপশানের অণুর সংখ্যা নির্ণয় করে ফেলেছি। এখন দেখব যে কোনটিতে বেশি। এতে 6.022 ইন্টু 10⁻22, নেক্সট বলেছে 3.01, তারপর রয়েছে 3.01। আচ্ছা, এর সঙ্গে 10⁻21 রয়েছে, এখানে হচ্ছে 10⁻23। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এই 1.7 গ্রাম NH3 এবং 1.8 গ্রাম H2O এদের দুজনের অণুর সংখ্যা সমান। ওকে, তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, তো এই অপশানের মধ্যে এখানে 1.8 গ্রাম NH3 এবং 1.8 গ্রাম H2O এই দুটি অপশানই হয়ে যাবে। ওকে, কারণ আমাদের এই প্রশ্নটা কোনো কারণে ভুল হয়েছে, মানে আমাদের নয়, তোমাদের ওই বইতেই যেমন রয়েছে। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যে অপশানগুলো ভুল, আর যদি এই অপশানগুলোই চুজ করি তাহলেই
এ এবং ডি এই দুটোতে অণুর সংখ্যা সমান, তাহলে এই দুটোতেই দাগ মার্ক করলাম। ওকে, তাহলে আমরা এখানেও এ এবং ডি দুটোকে মার্ক করে দিলাম এবং কিভাবে নির্ণয় হয়েছে সেটাও তোমাদের বুঝিয়ে দিলাম। যেহেতু এটা 1 নাম্বারের কোশ্চেন, আমরা এতগুলো স্কুল আলোচনা করেছি, এরকমই অনেক কোশ্চেনের সলিউশন আমরা করে ফেলেছি। আর তোমরা এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে করতে খুব অল্প টাইমের মধ্যে তোমরা অ্যান্সার নির্ণয় করে ফেলবে। এটা হয়তো কোনো কারণে প্রশ্নর অপশানগুলোর ভুলটা রয়েছে, এই কারণে দুটো উত্তর হচ্ছে। ওকে, নেক্সট পরবর্তী যে এসটিপিতে 7 গ্রাম N2 গ্যাসের আয়তন কত? তো এটাও আমরা টাইপিং করে রেখেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এখানে একটু দেখে নিই। এসটিপিতে 7 গ্রাম N2 গ্যাসের আয়তন কত? তো N2 এর আণবিক ভর N এর জন্য 14, দুটি N রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28 গ্রাম। তাহলে লিখতে পারি এসটিপিতে 28 গ্রাম N2 এর আয়তন 22.4 লিটার। তো এখানে 7 গ্রাম বলেছে, N2 এর আয়তন 22.4 বাই 28 ইন্টু 7, 7 দিয়ে কাটাকাটি করলে 7 4 28, আর এদিকে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, পয়েন্ট চলে এলো 2 দুগুণে 4। আবারও 2 দিয়ে দিলে 2 5 10, 2 6 12, মাঝে একটা পয়েন্ট চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি 5.6 লিটার। তাহলে অপশান বি এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নিই যে অপশান বি। নেক্সট তারপরেও একটা অঙ্ক রয়েছে, এটাও আমরা একটু দেখে নেব। 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি লোহার তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে একই দৈর্ঘ্যের 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ওয়াই ক্ষেত্রফল বিশিষ্ট লোহার তারের ইয়ং গুণাঙ্ক কত হবে? আচ্ছা, এখানে প্রশ্নের মধ্যে আমার ছোট্ট একটা টাইপিং মিস্টেক হয়েছে, যে ওয়াই এটি হবে না। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যা রয়েছে সেটাই একটু করব, যে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ইয়ং গুণাঙ্ক, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ইয়ং গুণাঙ্ক ওয়াই। তাহলে 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে ক্ষেত্রফল বিশিষ্ট ইয়ং গুণাঙ্ক কত হয়ে যাবে? ওয়াই বাই 1 ইন্টু 2। তাহলে আমরা পাচ্ছি 2y। এটি হচ্ছে আমাদের উত্তর, অপশান বি মার্ক করলাম। তাহলে আমরা অপশান বি মার্ক করে নিলাম। নেক্সট বলছে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি? আমরা জানি mt²-2। এইটি কোথায় রয়েছে? এই যে এল এর মাথায় 0 মানে এল থাকা এবং না থাকা সমান, অপশান এ ঠিক হয়ে যাবে। নেক্সট বলছে তরল অ্যারোসলের উদাহরণ দাও, সেটি মেঘ। নেক্সট লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেটা mg। নেক্সট বলছে দুটি দ্রবণ এ ও বি এর পিএইচ যথাক্রমে 3 ও 6 হলে এ দ্রবণটি বি অপেক্ষা দ্বিগুণ আম্লিক, এটি হয়ে যাবে। ওকে, কেন কিভাবে বললাম একটু বুঝিয়ে দিই। এই ধরো বি, এ হচ্ছে 3 এবং এ হচ্ছে 6, মানে বি হচ্ছে 6। তাহলে এ হচ্ছে
অ্যাসিড, ওকে, মানে আম্লিক বলা যেতে পারে, আম্লিক। আর বি হচ্ছে ক্ষার। তাই এখানে বলেছে দেখো এ দ্রবণটি বি অপেক্ষা মানে বি এর থেকে দ্বিগুণ আম্লিক। আম্লিক তো হবেই, দ্বিগুণ কেন বলা হয়েছে, কারণ 3-এর সঙ্গে 2 গুণ করলে তারপরে হচ্ছে 6 হচ্ছে, ওকে, এই কারণে দ্বিগুণ বলেছে। তাহলে অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট বলছে বল ও বেগের গুণফল নির্দেশ করে, অপশান সি ক্ষমতা। এখন আমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটা আমরা কমপ্লিট করলাম, মোটামুটি এখানে কমপ্লিট করতে যথারীতি টাইম গিয়েছে প্রায় 15-16 মিনিট হতে যায়। যেহেতু ম্যাথ ছিল একটু বোঝাতেও তো সময় লাগবেই। নেক্সট তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও কি বলেছে, যে কোনো চাপ ও উষ্ণতায় 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার, এটি সত্য। নেক্সট বলছে 1 পাস্কাল সমান ড্যাশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 10 মানে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 1 পয়েজ সমান 10 ডেকা পয়েজ। নেক্সট বলছে একটি নিরেট বস্তু, আচ্ছা এটাও একটু ম্যাথ রয়েছে, একটু বুঝিয়ে দিই তোমাদের। একটি নিরেট বস্তুর 4/5 অংশ জলে নিমজ্জিত অবস্থায় ভাসলেই বস্তুর ঘনত্ব কত? তাহলে আমরা ধরে নিই বস্তুটি মোট 1, ওকে, বস্তুটি মোট 1, এটা হচ্ছে ধরি। তাহলে জলের বাইরে আছে কত? জলের বাইরে আছে টোটাল যদি 1 হয় তার মধ্যে 4/5 অংশ নিমজ্জিত রয়েছে আর কি। তাহলে আর বাকিটা সেটা কত, মাইনাস করলেই আমরা পেয়ে যাব। মাইনাস করলে আমরা পাচ্ছি 1/5 অংশ, এটা জলের বাইরে আছে। ওই বস্তুটি জলে নিমজ্জনের জন্য জল কতটা অপসারণ হয়েছে তার আয়তন কত? তাহলে আমরা লিখব অপসারিত জলের আয়তন কত? যে 4/5 অংশ নিমজ্জিত হয়েছে মানে অতটাই জল সরে গিয়েছে। এবার যেহেতু তার আয়তন বলছি তাই আমরা দিলাম V0, ওকে। এই V0 হচ্ছে মানে V0 নয়, এটা হচ্ছে VO, এটা হচ্ছে বস্তুর আয়তন। বস্তুকে আমরা ইংলিশে অবজেক্ট বলি, তাই আমরা অবজেক্টের ও শব্দটি দিয়েছি। এবার যখন বস্তুগুলো ভাসবে তো ভাসনের শর্ত কি হয়? বস্তুর ওজন সমান বস্তু দ্বারা অপসারিত জলের ওজন। বস্তু যতটা জলকে সরিয়েছে সেটা হয়ে যায় বস্তু দ্বারা অপসারিত জলের ওজন, ওকে। এখন বস্তুর ওজন আমরা কিভাবে নির্ণয় করব? আমরা একটা সমীকরণ ইউজ করব যে বস্তুর ওজন সমান ঘনত্ব গুণিতক আয়তন গুণিতক অভিকর্ষজ ত্বরণ, ওকে, অভিকর্ষজ ত্বরণ। ঠিক এখানেও ওজন নির্ণয় করব, একই রকমের সূত্র বসাবো যে ঘনত্ব সমান আয়তন ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এখন ঘনত্ব, এটা হচ্ছে বস্তুর ঘনত্বকে আমরা রো দ্বারা চিহ্নিত করি, যেহেতু বস্তু মানে অবজেক্ট তাই ও দিলাম। ইন্টু আয়তন কি? আয়তন ভি, যেহেতু বস্তুর আয়তন অবজেক্টের ও। ইন্টু অভিকর্ষজ ত্বরণ আমরা জি দ্বারা চিহ্নিত করি, জি দিয়ে দিলাম। এদিকেও ঠিক একই রকম ঘনত্ব,
ঘনত্ব হচ্ছে ডেল, এদিকে হচ্ছে জলের ঘনত্বের কথা বলছে, তাই জলকে আমরা ওয়াটার বলি, ডাব্লু দিলাম, ইনটু আয়তন। আয়তন কতটা সেটা আমরা নির্ণয় করেছি যে অপসারিত জলের আয়তন 4/5 V0 মানে VO। ওকে, তাহলে এখানে ওটাই করব, 4/5 VO ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি। এখন আমরা কাটাকাটি করব একটু, যে এদিকে জি এদিকের জি কেটে গেল, এদিকের V0 এদিকের V0 কেটে গেল, তাহলে পড়ে থাকার মধ্যে কি থাকলো, যে ডেল জিরো মানে ডেল ও সমান এই ডেল ডাব্লু। ডেল ডাব্লু মানে হচ্ছে জলের ঘনত্ব, আমরা জানি 1, তাই আমরা 1 পুট করলাম ইন্টু 4/5। এটা 1 বলতে আমাদের প্রশ্নে কিন্তু 1 দেওয়া নেই, কিন্তু আমরা এটা থিওরিতে আমরা জেনে এসেছি যে জলের ঘনত্ব 1 হয়ে থাকে। তাহলে আমরা পাচ্ছি ডেল জিরো সমান এত, তাহলে 4কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.8। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ডেল জিরো মানে বস্তুর ঘনত্বের কথাই জিজ্ঞাসা করেছে, এই যে বস্তুর ঘনত্ব কত, তাহলে বস্তুর ঘনত্ব কত হয়ে গেল 0.8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে এটা নির্ণয় করলাম। নেক্সট বলেছে 2 মিটার। আচ্ছা, এটাও একটা ছোট অঙ্ক দিয়েছে, এটা একটু আমরা দেখে নিই পরবর্তী পেজে। 2 মিটার দীর্ঘ কোনো তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.2 সেন্টিমিটার হলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত? তো অনুদৈর্ঘ্য বিকৃতিটার সূত্র কি? অনুদৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন স্মল এল এবং ক্যাপিটাল এল সেটা কি একটু বলে দিই। আচ্ছা, ক্যাপিটাল এল হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, ওকে, প্রাথমিক দৈর্ঘ্য সমান 2 মিটার। আর স্মল এল মানে দৈর্ঘ্যের বৃদ্ধি, ওকে, দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হয়েছে 0.2 সেন্টিমিটার। এখন উপরেরটা মিটার রয়েছে, নিচেরটা সেন্টিমিটার রয়েছে, আমরা সেন্টিমিটার থেকে কে মিটারে নিয়ে যাই। তাহলে একে মিটারে নিয়ে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে 0.2/100, পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 থাকবে, তাহলে আমরা পেয়ে গেলাম যে 2কে এত দিয়ে ভাগ করলে 0.002, ওকে, এত মিটার হয়ে গেল। এখন আমরা এই মানগুলো এখানে পুট করব। তো স্মল এল এর মান কত? 0.002, ওকে। নেক্সট ক্যাপিটাল এল এর মান 2, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 1000 চলে আসবে, কারণ দশমিকের পরে 3টে শূন্য, এদিকেও 3টে শূন্য, 2 2 চলে গেল, তাহলে উপরে পাচ্ছি 1, তাহলে এখানে হয়ে যাবে 0.001। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বিকৃতির একক কি? বিকৃতির একক বিহীন মানে কোনো একক নেই, তাই আমরা দেখো এই অঙ্কের মধ্যে কোনো কিন্তু একক এখানে বসানো হয়নি, এই যে কোনো একক বসানোই হয়নি। নেক্সট পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি উদাহরণ দাও। এখানে একটা উদাহরণ দিয়েছি এবং তার সঙ্গে হয়ে যাবে কলি চুন, ওকে, কলি চুন। নেক্সট বলছে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণে মিথাইল অরেঞ্জ কী বর্ণ ধারণ করে? হলুদ। নেক্সট একটি পাম্পের ক্ষমতা 1.5 কিলোওয়াট বলতে কী বোঝায়? পাম্পটি 1 সেকেন্ডে 1500 জুল কাজ করতে পারে, ওখানে আছে পারে। নেক্সট আমরা এখন 3 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।
তো 3 দাগের প্রথম কোশ্চেন কি বলছে একটু দেখে নিই। 9 গ্রাম জলে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এখন আমরা প্রথমত জলের সংকেত এবং তার আণবিক ভরটা নির্ণয় করে নেব। জলের সংকেত হয়ে থাকে H2O, এর আণবিক ভর, জলের আণবিক ভর হয়ে থাকে H1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও হচ্ছে 16, 1 2 2 প্লাস 16, 16 দুগুণে 32 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা সরি 16 দুগুণে 32 গুণ করে ফেললাম, এটা হচ্ছে যোগ হবে যে 18 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 18 গ্রাম H2O তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 টি জলের অণু রয়েছে। তাহলে আমাদের 9 গ্রাম বলেছে, 9 গ্রাম H2O তে অণুর সংখ্যা কত হয়ে যাবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 9। তাহলে 9 দুগুণে 18, 2 দিয়ে দিলে 2 3 6, দশমিক চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23 টি জলের অণু। ওকে, এখন আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলেছে। ওকে, এখন তাহলে আমরা এখানে একটু লিখে নেই যে দুটো নির্ণয় করব, একটা হচ্ছে হাইড্রোজেন, এক মিনিট, এই যে হাইড্রোজেন এর জন্য, আর হচ্ছে এদিকে অক্সিজেন। ওকে, তাহলে আমরা জানি কি যে একটি জলের অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে। কিভাবে হলো? আমরা জলের সংকেত জেনে এসেছি যে H2O, এই যে H এর নিচে 2 দেখছি, তাই আমরা লিখেছি কি যে 2টি হাইড্রোজেন। তাহলে আমরা এখানে কি করব? এখানে লিখতে পারি যে 3.011 ইন্টু 10⁻23 টি জলের অণুতে 2 গুণিতক 3.011 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু আছে। তো একে গুণ করলে 2 1 2, 2 1 2, 2 চলে এসে 2 0 0, দশমিক চলে এলো, 2 3 6, এত ইন্টু 10⁻23 যেমন ছিল দিয়ে দিলাম, এতটি হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে হাইড্রোজেনের লেখা চুকে গেল। এরপরে আমরা যাচ্ছি অক্সিজেন। ঠিক একই রকমের জলের সংকেত কি? H2O, ও এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে একটি ও রয়েছে মানে একটি অক্সিজেন পরমাণু, একটি, ঠিক ওটাই লিখবো, একটি জলের অণুতে একটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে 6.0, আচ্ছা 6 নয় 3.011 ইন্টু 10⁻23 টি জলের অণুতে কয়টি থাকবে? তাহলে 1 গুণিতক 3.011 ইন্টু 10⁻23, তাহলে ঠিক ওটাই হয়ে গেল যে 3.011 ইন্টু 10⁻23 টি অক্সিজেন পরমাণু আছে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার।
নেক্সট পরবর্তী একটা এখানেও একটি ছোট্ট অঙ্ক রয়েছে, দেখে নেব যে 1.7 আচ্ছা 1 মিনিট 1.7 গ্রাম অ্যামোনিয়াতে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো অ্যামোনিয়া যার সংকেত অ্যামোনিয়াতে NH3 আণবিক ভর N এর জন্য 14 প্লাস H-এর 1 দুইটি H রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 14 প্লাস 1 2 2 আমরা পাচ্ছি 16 গ্রাম। তাহলে আমরা এখানে এখানে যে NH3 দিয়েছি তাহলে যে 3 দিয়ে গুণ হবে, তাহলে এখানেও 3 হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি যে 14 3 17। তাহলে আমরা এখানে লিখব 17 গ্রাম NH3-তে ইলেকট্রন সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1.7 গ্রাম NH3-তে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 17 গুণিতক 1.7, পয়েন্ট তুলে দিলে 10, 17 17 কেটে গেল, তাহলে থাকলো 6.022 ইন্টু উপরে 1-এর পিঠে 23টা শূন্য, নিচে 1-এর পিঠে 1টা শূন্য, তো কমে যাবে, তো 10⁻22। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো। এই যে এখানে 2 লাইনের মধ্যে খুব ছোট্ট করে আর্কিমিডিসের নীতিটি তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্নের মধ্যে তো এখানে একটি ছোট অ্যান্সার মানে ম্যাথ দেওয়া রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত কোনো সম্পৃক্ত দ্রবণের 250 গ্রামকে বাষ্পীভূত করে 75 গ্রাম লবণ পাওয়া গেলে ওই উষ্ণতায় লবণটির দ্রাবতা কত? এটি হচ্ছে দ্রাবতা হয়ে যাবে, দ্রাবতা কত? তো আমাদের প্রশ্নের মধ্যে দ্রবণ দেওয়া রয়েছে 250 গ্রাম, দ্রাব রয়েছে 75 গ্রাম, তাহলে দ্রাবক কত হবে? দ্রাবক সমান দ্রবণ মাইনাস দ্রাব, দ্রবণ 250 মাইনাস দ্রাব 75, তাহলে আমরা পাচ্ছি 175। ওকে, এত গ্রাম। আর দ্রাবতা নির্ণয় করতে বলেছে, আমরা দ্রাবতা নির্ণয়ের কি সমীকরণ জানি, যে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। তাহলে দ্রাবের ভর কি হবে, যে 75 গ্রাম, দ্রাবকের ভর হবে 175 গ্রাম। তো 25 দিয়ে দিলে 25 3 75, এটা হচ্ছে 25 সাথে একেবারে চলে যাচ্ছে 25 সাথে, আর এদিকে গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 3/7 সমান 0.42। এত, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলেছে টিন্ডাল প্রভাব কাকে বলে, এর একটি ব্যবহার লেখো। তো টিন্ডাল প্রভাব কাকে বলে এবং ব্যবহার খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট অম্লরাজ কি, এর ব্যবহার, এই যে অম্লরাজ কাকে বলে, এই যে ব্যবহারও এই নিচে ছোট্ট করে দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে প্রমাণ করো বস্তুর ভরবেগ সমান √2mE। এই যে প্রমাণ, এটা হচ্ছে থিওরিতে আমরা যখন পড়েছিলাম খুব সুন্দর পড়েছি, তাই আর এইসবে আর টাইম নষ্ট করছি না। নেক্সট বলছে মৌলের পারমাণবিক ভর প্রায়ই ভগ্নাংশ হয়, উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই যে আমরা এখানে
ব্যাখ্যা করে দিয়েছি, তার সূত্র হিসাবে দেওয়া রয়েছে এবং উদাহরণস্বরূপ আমরা নেক্সট পেজে তুলে ধরেছি। এই যে উদাহরণ হিসাবে ভগ্নাংশ এসেছে দেখেছো। ওকে, এটি করে নিও। নেক্সট পরবর্তী আমরা 4.2তে এসেছি, যে বার্নলের নীতিটি লেখো। আমরা যতগুলো ক্লাস করেছি আমরা প্রত্যেকটাতেই বলেছি বার্নলের নীতি বা উপপাদ্য একই ব্যাপার। তো তিনটি রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখানে আমরা ফার্স্ট এবং সেকেন্ড, থার্ড তিনটি তুলে ধরেছি। আর তোমাদের এই বইয়ের মধ্যে এই বার্নলের নীতি এখানে 1 নাম্বারের দেওয়া রয়েছে। তাই আমি সবসময় বলেছি বার্নলের নীতি যখন 1 নাম্বারের পড়বে তখন কেবলমাত্র ফার্স্ট উপপাদ্যটি লিখো, আর যখন 2 বা 3 থাকবে তার সঙ্গে বার্নলের উপপাদ্য, 3টি উপপাদ্য লিখতে হবে। ওকে, নেক্সট ওরই সঙ্গে বলেছে এরোপ্লেন কিভাবে আকাশে ওড়ে। তো এটা একটু দেখে নিই। এই যে এরোপ্লেন মানে উড়োজাহাজ আমরা যাকে বলে থাকি, কিভাবে উড়ছে দেখতেই পারছো, মানে চিত্র নয়, ভাষাতে দেখার কথা বলছি আর কি। ওকে, নেক্সট পরবর্তী ওরই সঙ্গে অথবাতে বলেছে পৃষ্ঠটান কাকে বলে এবং জলবিন্দু আকারে গোলাকার হয় কেন। একটু দেখে নিই এই অ্যান্সার দুটো। এই যে এটা হচ্ছে অথবার প্রশ্ন, পৃষ্ঠটান কাকে বলে দেওয়া হয়েছে এবং জলবিন্দু গোলাকার হওয়ার কারণ। এই জলবিন্দু, বৃষ্টির ফোঁটা, অল্প পরিমাণ পারদ, এগুলো গোলাকার হয় কেন সেটা দেওয়া রয়েছে। নেক্সট 4.3 বলছে একটি দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত কীভাবে বুঝবে। এই যে পরীক্ষাটি দেওয়া রয়েছে কিভাবে বোঝা যায়। তারই সঙ্গে বলছে কেলাস জল কি, উদাহরণ দাও। কেলাস জল কাকে বলে, এই যে তার সঙ্গে উদাহরণ এবং তুতে দেওয়া রয়েছে। নেক্সট বলছে মিউরিয়েটিক অ্যাসিড কি। মিউরিয়েটিক অ্যাসিড আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl-কে বলে থাকি। নেক্সট বলছে বলয় পরীক্ষাটি সমীকরণ সহ বিবৃতি করো। এই যে সমীকরণ রয়েছে নিচে, বিক্রিয়া সহযোগে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। তো অথবাতে কি বলছে, অম্লবৃষ্টি কি, এর 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। তো এই যে অম্লবৃষ্টি, এটা হচ্ছে অথবার প্রশ্ন, অথবার উত্তরটি অম্লবৃষ্টি কাকে বলে এবং তার সঙ্গে 2টি ক্ষতিকারক প্রভাব, এই যে মাটি ও উদ্ভিদের ওপর প্রভাব কিভাবে হয়ে থাকে এবং জলজ জীবের ওপর প্রভাব। ওকে, নেক্সট পরে এখানে একটা ছোট্ট ম্যাথ রয়েছে, কি দিয়েছে একটু দেখে নিই। 40 কেজি ভরের এক বালক 10 কেজি ওজনের ব্যাগ নিয়ে 10 সেকেন্ডে সময়ে 20টি সিঁড়ির ধাপ অতিক্রম করল। প্রত্যেক সিঁড়ির ধাপের উচ্চতা 10 সেন্টিমিটার হলে বালকের ক্ষমতা নির্ণয় করো। তো মোট ওজন তাহলে বা ছেলেটির কত হচ্ছে, আমরা এখানে লিখতে পারি মোট ওজন m। ছেলেটির ওজন 40, তার সঙ্গে তার মধ্যে 10 কেজির ওজন রয়েছে, তাহলে পাচ্ছি আমরা 50 কেজি। বলেছে 10 সেকেন্ড সময়ে t সমান 10 সেকেন্ড। বলছে 20টি সিঁড়ির ধাপ আর প্রত্যেকটা হচ্ছে 10 সেন্টিমিটার করে উঁচু। তাহলে উচ্চতা বা সরণ বা আমরা উচ্চতাই বলি, h দ্বারা চিহ্নিত করি। তো 20টি সিঁড়ি 10 সেন্টিমিটার করে হলে এত সেন্টিমিটার, আমরা পাচ্ছি তাহলে 200 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য একে আমরা 100 দিয়ে ভাগ দিলাম, নিচের দুটো উপরের দুটো শূন্য কেটে গেল, আর এত মিটার, তাহলে আমরা পাচ্ছি 2 মিটার। এখন বলছে বালকের ক্ষমতা কত। ক্ষমতা সমান আমরা জানি P সমান W/T। এখানে দেখছি T এর মান তো পাচ্ছি কিন্তু W এর মানটি দেওয়া নেই। তো W এর মান নির্ণয় করতে হবে কিভাবে, যে কৃতকার্য। কৃতকার্য আমরা জানি W এর সমীকরণটা কি, mgh। তো m এর মান 50, g এর মান 9.8 আর উচ্চতা h তো বেরিয়েছে 2।
ওকে, তাহলে এখানে আমরা আর ক্যালকুলেশান করছি না, একেবারে এখানে বসিয়ে ক্যালকুলেশানটা করে দিচ্ছি। তাহলে ডাব্লু এর মান আমরা বসাতে পারি 50 ইন্টু 9.8 ইন্টু 2, আর টি এর মান হচ্ছে 10, আর এখানে পয়েন্ট তুলে দিলে আমরা নিচে একটা 10 পাচ্ছি, নিচের জিরো উপরের জিরো কেটে গেল, 5 দিয়ে দিলে 5 2 10, নিচের 2 উপরের 2 কাটলো, তাহলে থাকার মধ্যে থাকলো 98 এত। আর ক্ষমতার একক হয়ে থাকে কি ওয়াট, তাহলে 98 ওয়াট, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অথবাতে একটি অঙ্ক, মানে অঙ্ক নয়, একটু ব্যাখ্যামূলক কোশ্চেন দিয়েছে, বলেছে যে হাতে স্যুটকেস নিয়ে অনুভূমিক রাস্তায় হাঁটলে কৃতকার্য শূন্য হয় কেন। তো 2 লাইনের মধ্যে একটু ছোট্ট করে অ্যান্সারটি দিয়েছি। নেক্সট ওরই সঙ্গে বলছে কার্যের সিজিএস একক এবং এসআই এককটি লেখো। তো সিজিএস একক হয়ে যাচ্ছে, সিজিএস একক আর্গ, যাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, ইআরজি। আর এসআই একক হয়ে যাচ্ছে জুল। ওকে, জুল। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাসের মধ্যে যে টপিকগুলো ছিল বা যে কোশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে সলিউশনগুলো দেখে নিয়েছি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর একটা ছোট্ট কথা ক্লাস শেষে জানিয়ে দিই, তো ফাইনালি যে পিডিএফটি রেডি হলো, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে কারো, তাহলে অবশ্যই তোমাদের জন্য যে টেলিগ্রাম গ্রুপটি করেছি তার লিংক পেয়ে যাবে ঠিক ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে। তো ওখানে ক্লিক করলে একটা গ্রুপে যাবে, তো ওখানেই প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, ক্লাস শেষ হওয়ার 1-2 ঘন্টার মধ্যে রেডি করেই আপলোড করে দেওয়া হয়। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।